আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক কিংবা অভিভাবক যারা এই ভিডিওটা দেখা শুরু করেছে বা করেছেন, স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা কিসের উপর ভিত্তি করে? স্থানাঙ্ক জ্যামিতি। কেন? কারণ এসএসসি 2022 ব্যাচের প্রথম যে অ্যাসাইনমেন্ট হায়ার ম্যাথের, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আলাপ করতে চাই এবং অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা এবং এর সাথে রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এটা নিয়ে ব্যাখ্যা করতে চাই। আমার কাছে অ্যাসাইনমেন্টটা আছে, এরকম একটা অ্যাসাইনমেন্ট তোমাদের কাছেও আছে নিঃসন্দেহে। এবং এই অ্যাসাইনমেন্টটা তে একটা যে চিত্র আঁকানো হয়েছে এবং সেই চিত্রকে কেন্দ্র করে যেই কাজগুলো আমাদেরকে করতে হবে, সেই কাজগুলোকে কিভাবে করতে হবে তারও কিছু সংকেত বা ধাপ দেওয়া আছে এবং রুব্রিক্স দেওয়া আছে। সো রুব্রিক্সের দিকে ভালো মতো খেয়াল করে, সংকেত বা ধাপের দিকে খেয়াল করে অ্যাসাইনমেন্ট মানে দ্বিতীয় কলামের নিচে যা যা করতে বলা হয়েছে এবং যেভাবে করতে বলা হয়েছে এটাকে কেন্দ্র করে আজকের এই টিউটোরিয়াল। স্থানাঙ্ক জ্যামিতিটা তোমরা জানো যে এটা খুব বেশি তুলনামূলক কঠিন না, ইজিলি চিন্তা করা যায়, তবে এখানে একটু ধৈর্য শক্তি লাগবে। কেন? কারণ হচ্ছে যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে সেই স্থানাঙ্কগুলোকে চিন্তা করে আমাদের যে কনসেপ্ট, দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব, ঢাল বের করার বিষয়, ঢাল থেকে সমীকরণ, সমীকরণ থেকে ঢাল বের করার বিষয়, এবং যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, এটাকে আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করি সেই ক্ষেত্রফল নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বোঝা লাগবে। এই অ্যাসাইনমেন্টের মধ্যে যা ব্যবহার করতে বা যেভাবে করতে বলা হয়েছে অনেকটাই মানে চ্যাপ্টারটাকে কাভার করে। তো প্রথম যে কাজটা সেখানে বলা হয়েছে কে এর মান নির্ণয় করো। তো কে কোথায়? কে হচ্ছে এখানে বি বিন্দুতে। এই বি বিন্দুর ভুজ কত সেটা দেওয়া নাই, কিন্তু কোটি দেওয়া আছে 4। কিন্তু এইখানে যে কে মানটা, এই মানটা আমাদেরকে বের করা লাগবে এবং এটা বের করার যে নির্দেশনা দেওয়া আছে সেখানে বলছে এসি সরল রেখার সমীকরণ নির্ণয় করবে। সুতরাং নির্দেশনা যদি আমি খেয়াল করি তাহলে আমার এসি সরল রেখার সমীকরণ লাগবে। তো এসি সরল রেখার সমীকরণ বের করার পরে বলেছে বি বিন্দু বসাতে হবে। তার মানে একটা সরল রেখার সমীকরণ যখন আমি বের করব সেই সমীকরণটা ওই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তখন আমরা কে এর মান পাবো। তার মানে ক নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এসি যেই সরল রেখা, এই এসি সরল রেখার আগে আমরা কি বের করব? সমীকরণ বের করব। তো এসি সরল রেখার সমীকরণ মানেই হচ্ছে আমরা জানি x - x1। তো আমরা একটু স্থানাঙ্কটা লিখি যে এই 10 এটা ধরলাম আমি x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা y2। তাহলে আমার এসি সরল রেখা যেটা x1 y1 x2 y2 হিসাব করছি, তাহলে আমি আগে সমীকরণটা বের করি। তো সমীকরণটা হচ্ছে x - x1 which is 10 divided by x1 minus x2, সিম্পল। তো তারপরে আমি লিখব y - y1 divided by y1 minus y2। তার মানে এই সমীকরণটা আমরা বের করতে পারবো সিম্পলি, যে আমি জানি যে x - 10 over 2 is equal to y - 8 over 8। তাহলে আমি যদি এখন গুণ করি তাহলে এখানে কি থাকতেছে? 8x - 80 is equal to 2y - 16 গেল। তার মানে এই যে আমার বিষয়টা, যেখানে 8x - 80 2y - 16, এখন আমি কি করব? আমি এটাকে নিয়ে আসবো এইভাবে 8x - 2y, এই যে 80 plus 16 is equal 0। তার মানে এখানে কি হচ্ছে? 80 থেকে 16 বাদ দিলে থাকে কত? 64। 64 আর 16 হচ্ছে 80। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 8x - 2y - 64 I guess is equal to 0। তখন আমি আরেকটু ছোট করে ফেলি এটাকে, আমি লিখি যে এটা হচ্ছে 4x - y - 32 is equal 0। এটা হচ্ছে আমার এসি সরলরেখার সমীকরণ। তো এখন এই এসি সরলরেখার সমীকরণের ওপর যদি বি একটি বিন্দু হয়, যে বিন্দুটার স্থানাঙ্কর মধ্যে একটা চলক আছে আমি জানি না, সেটা হচ্ছে বি কে, 4। তারপরে আমি এখানে লিখবো যে বি কে, 4 বিন্দুটি এই সরল সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। হবে সিদ্ধ? যদি সিদ্ধ হয় তাহলে আমি বি কে, 4 এটা ধরো আমি ধরলাম হচ্ছে 1 নং সমীকরণ বিন্দু দ্বারা, হ্যাঁ বিন্দু দ্বারা। এখন আমি যদি বলি 1 নং সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। তখন আমি এখানে কি বসাবো? সমীকরণ দ্বারা সিদ্ধ হলে আমি এখানে কে এর মানটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি? তাহলে আমি এখানে লিখবো হচ্ছে
4 ইন্টু কে, যেহেতু এক্স এর বদলে আমি এখন কে বসাবো, মাইনাস ওয়াই এর বদলে আমি বসাবো 4 মাইনাস 32 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 36 মাইনাস 36, এটা ওই পাশে চলে যাবে, তার মানে 4k ইজ ইকুয়াল 36, সো k ইজ ইকুয়াল 36 ওভার 4 মানে হচ্ছে 9। তার মানে অ্যাসাইনমেন্টের যে রুব্রিক্স সেই অনুসারে আমি প্রথমে সমীকরণ সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমার রুব্রিক্সের এক মানটা পাবে কে, যে হচ্ছে ওই সমীকরণ সঠিকভাবে নির্ণয় করবে। তো এই যে আমার সমীকরণ 4x y 32 ইজ ইকুয়াল 0, এবং এই সমীকরণটা সিদ্ধ হয়েছে k, 4 বিন্দু দিয়ে, এবং আমি k এর মান বের করতে পেরেছি। সুতরাং k এর মান হচ্ছে 9, আমার অ্যান্সার রাইট। সুতরাং অ্যাসাইনমেন্টের ক নাম্বারটা খুব কঠিন কিছু না, সহজ। আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি সমীকরণ বের করেছি, ওই সমীকরণের মধ্যে আমি বিন্দুটা দ্বারা সিদ্ধ করেছি। ডান ডান। তো এইবার আমার ক নাম্বারটাকে আমি একটু মুছে দিলাম। আচ্ছা, এইবার আমাকে খ নাম্বারের দিকে যাইতে হবে। এই খ নাম্বারে ওরা যেভাবে বলেছে যে যদি এখানে একটা সমীকরণ দিয়েছে, ওরা এই সমীকরণটা দিয়ে এবার একটা মজার জিনিস বলেছে যে একটা সমীকরণ ওরাই দিয়ে দিচ্ছে। কোথায়? অ্যাসাইনমেন্টের খ নাম্বারের দ্বিতীয় কলামে দেখো লেখা আছে যে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা হচ্ছে 2y - x, অর্থাৎ 2y - x - 6 = 0। এটা একটা সমীকরণ দেয়া। এই সমীকরণ দিয়ে বলেছে এই সমীকরণের সরল রেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে আর এবং কিউ বিন্দুতে ছেদ করে। তো এখন আমাকে বলো, এই যে সিডি রেখা, এই সিডি রেখাকে যদি আমি এটাকে এখানে চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমার স্থানাঙ্ক, মানে স্থানাঙ্ক অবস্থা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। যখন আমি যদি ভাবতেছি যে এইটা হচ্ছে আমার সিডি রেখা, হ্যাঁ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি। তো এমন একটা রেখার কথা বলেছে যে রেখাটা আসতেছে এমন ভাবে যেখানে টোটাল 3টা বিন্দু। কি কি বিন্দু? একটা হচ্ছে এই যে এখানে খেয়াল করো, যে এইটা হচ্ছে আমার কিউ, এই হচ্ছে আমার আর, এই হচ্ছে আমার পি। তো এমন একটা রেখা যেটা সিডি রেখাকে পি বিন্দুতে, এই ওয়াই অক্ষকে আর বিন্দুতে এবং এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। ওই যে বলে দিছে যে ওয়াই এবং এক্স অক্ষকে যথাক্রমে আর এবং কিউ বিন্দুতে ছেদ করে। তো এই সরল রেখাটা কোন সরল রেখা? তো এইটার শীর্ষবিন্দুতে আমি তো দেখতেই পাচ্ছি এখানে এটা আছে। তার মানে এই সমীকরণটা কার সমীকরণ? এটা হচ্ছে এই এ কিউ সরল রেখার সমীকরণ। কারণ এ কিউ সরল রেখাটাই সিডির এই রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে, আর এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। So according to the stem they have given to us, we can say that 2y - x - 6 এই ইকুয়েশনটা এ কিউ সরল রেখার সমীকরণ। তো এখন আমি যদি এ কিউ সরল রেখার সমীকরণ চিন্তা করি, এটা মুছে দিই, এটা একটু তোমাদেরকে জাস্ট চিন্তা করার জন্য বলেছি, এবং তোমরাও জানো যে এ কিউ সরল রেখার যেহেতু সমীকরণ, তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে এ কিউ সরল রেখার সমীকরণ। এটা এ কিউ সরল রেখার, এ কিউ সরল রেখার সমীকরণ। ওকে, এটা একটু তোমরা বিস্তারিত লিখবে, আমি এখানে খুব বিস্তারিত লিখছি না। তোমরা বলবা যে যেহেতু এই সরল রেখাটি সিডি কে পি বিন্দুতে এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর ও কিউ বিন্দুতে ছেদ করে, সুতরাং এটি এ কিউ সরল রেখার সমীকরণ। এবার ওরা রুব্রিক্সে কি বলেছে? রুব্রিক্সের নির্দেশনায়, মানে রুব্রিক্সের আগে নির্দেশনায় বলছে সিডি ও এ কিউ সরলরেখার সমীকরণ সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এটা গেল হচ্ছে প্রথম স্টেপ। তারপরে ওরা বলছে রুব্রিক্সে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, কিউ বিন্দুর স্থানাঙ্ক ও সিডি এর সমীকরণ নির্ণয়। তারপর ওরা 3 নম্বরে বলেছে পি ও কিউর স্থানাঙ্ক নির্ণয়, এবং লাস্টে আমাদের কি বের করতে হবে? ওই পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমার লাস্ট টার্গেট হচ্ছে আমি ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে আমার টার্গেট। তো অ্যাট লিস্ট আমি তো এটা জানি, যখন আমি পি কিউ সি এর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, আমার পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আমি তো সি বিন্দুর স্থানাঙ্ক জানি 8,10। তো এখন কিউর স্থানাঙ্ক যে বের করবে, আমার তো একটা কমন সেন্স বলছে যে কিউ বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত।
তো কিউ বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ডেফিনেটলি কিউ বিন্দুর যেই কোটি, কিউ বিন্দুর যে কোটি ওয়াই, এই ওয়াই এর একটা মান থাকবে না, ওয়াই এর মান হচ্ছে 0, যেহেতু এক্স এর মান থাকবে, তার মানে আমি একটা কমন সেন্সে বলতে পারি যে এইটা কমা 0 হবে, অর্থাৎ কিউ বিন্দুর কোটি 0 হবে। তো কিউ বিন্দুর কোটি যদি 0 হয়, এটা যে 0 বা মূল বিন্দুর বামে, আমি এইটাও বুঝতেছি যে এইখানে যে মানটা আসবে এটা মাইনাস সামথিং হবে, অর্থাৎ কিউ বিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তাই কিউ বিন্দুর কোটি 0। বাকি থাকলো পি বিন্দুর স্থানাঙ্ক বের করা। তো পি এর স্থানাঙ্ক কেমনে বের করব? ওই একই পদ্ধতি, আমি সিডি সরলরেখার সমীকরণ বের করতে চাই। তা আমি জানি যে এ কিউ সরলরেখার সমীকরণ হচ্ছে এটা আমার এ কিউ সরলরেখার সমীকরণ। তার মানে আমি যদি একটু গুছিয়ে লিখতে চাই, ধরো এই কথাটাকে আমি এইখানে লিখলাম, এখানে না লিখে খ নাম্বারটাকে আমি এখানে লিখলাম যে খ হচ্ছে এ কিউ সরল রেখার সমীকরণ। এটা হচ্ছে সমীকরণ, আমি দিলাম এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি সিডি রেখার সমীকরণ বের করব। ওয়াই সিডি, ওই যে সি আর ডি, সিডি তে কি হচ্ছে 8,0 2,6। তো সিডি রেখার সমীকরণের ক্ষেত্রে আমি ধরলাম যে এইটা হচ্ছে এই মুহূর্তে x1 y1 ধরি। তাহলে সমীকরণ কি? আমি সিডি সরল রেখার সমীকরণ বের করতে চাই। তাহলে x - x1 মানে হচ্ছে 2, আপাতত x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 y1 - y2 লিখলাম আপাতত, দেখি কি আসে। তো এখন আমার কি আসতেছে আমি বুঝতেই পারছি যে এখানে উপরে আসতেছে x - 2, নিচে আসবে -6, এখানে আসবে y - 6/6, কি যাচ্ছে 6x - 12 -6y + 36। তার মানে কি হচ্ছে এখানে 6x + 6y, এটা যদি এখানে নিয়ে আসি -12 - 36/0, তাহলে কি আসতেছে 36 আর 12 6x + 6y, এখানে হচ্ছে সম্ভবত 48 = 0। তার মানে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে যাচ্ছে x + y - 8 = 0। এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এটা আমার 2 নম্বর সমীকরণ। ওকে, ডান। তাহলে আমি প্রথম সমীকরণ পাইলাম, দ্বিতীয় সমীকরণ পাইলাম, x + y - 8 = 0, এবং এই দুইটা সমীকরণকে আমি সমাধান করব। সমাধান মানে হচ্ছে এখানে যেহেতু দুইটা চলক আছে, যে কোনো এক চলক ভ্যানিশ করতে হবে। এখন আমি যদি কি করি, আমি যদি বলি যে সমীকরণ 1 আর 2 আমি যোগ করলাম। কেন যোগ করলাম? আমি দেখতে পাচ্ছি এখানে -x আছে, এখানে +x আছে। আমি যদি দুইটা যোগ করে ফেলি, দুই পাশ থেকে অন্তত x থাকবে না। তাহলে কি হবে? আমি লিখলাম 2y - x - 6 + x + y - 8 = 0। এবং এটা আমার করতে হবে, এটা কিভাবে বলছে? আমার নির্দেশনায় বলে দিছে যে সিডি এবং একিউ সরলরেখার সমীকরণ দ্বয় সমাধান করে পি এর স্থানাঙ্ক বের করতে। তো পি এর স্থানাঙ্ক কোনটা? এই যে এটা বের করছি কেমনে? এই যে দেখো, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে xy, তাহলে আমি বলতে পারি যে 2y - x + x কাটা, তারপরে 2y + y, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হবে? 3y দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে 3y হলো, তারপরে হচ্ছে -14 = 0। তাহলে 3y এর মান দাঁড়াচ্ছে 14, তাহলে y এর মান দাঁড়াচ্ছে 14/3। 14/3। এখন আমার কথা হচ্ছে আমি এ কিউ সরলরেখার সমীকরণ পাইলাম আর সিডি সরলরেখার সমীকরণটাও পাইলাম। দুইটা সমীকরণ সমাধান করলাম, আমি এখানে x, y এর এটা পাবো, বিন্দুটা পাবো। তার মানে y হচ্ছে 14,3, এবং এই মানটা আমি এখানে বসাই, 2 এ বসাই। তাহলে আমি যদি বলি যে y এর মান y = 14/3, এটা 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে থাকতেছে x + 14/3 - 8 = 0। তাহলে x = 8 - 14/3,
তাহলে x ইকুয়ালস টু 3 এটা 24 মাইনাস 14 হচ্ছে 10, তাহলে হচ্ছে এটা হচ্ছে 10/3। তাহলে আমি যে পি বিন্দুর স্থানাঙ্ক, সেই পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 10/3 14/3। তাহলে এই যে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে 10/3 এবং 14/3, এটা হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক। এখন পি তো পাইলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমি আগেই চিন্তা করে নিছি যে এটার কোটি যেহেতু শূন্য, ভুজের মানটা ধরে নিব আমি এখন এ, ধরলাম যে কিউ স্থানাঙ্ক হচ্ছে a,0। এখন আমি এখানে লিখব যে ধরি কিউ হচ্ছে a,0, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0। এইবার এই কিউ বিন্দুটাকে কোন এই সমীকরণটা সিদ্ধ করে, এই সমীকরণটা, কারণ আমরা জানি এটা এ কিউ রেখার সমীকরণ। তো এ কিউ রেখার সমীকরণের মধ্যে কিউ a,0 একটা বিন্দু, সেখানে আবার a এর মান একটা চলক, এটা আমি জানি না বের করব। তো এখন আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার এই মুহূর্তের ভুজ আর এইটা হচ্ছে কোটি। এখন সেই হিসাব করি, আমি যদি এখন এই সমীকরণটাকে লিখি, 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে আমি লিখব 2 × y, y এর বদলে লিখব 0 মাইনাস a মাইনাস 6 = 0। তার মানে এটা যদি ওই পাশে যায় তাহলে a এর মান দাঁড়াবে -6। কারণ কি, -6 এই পাশে রাখলাম, এটা তো 0, এটাকে ওই পাশে নিলাম, a এর মান হবে -6। তার মানে আমি কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -6,0। তার মানে আমার গেস ঠিক আছে যে এটা হচ্ছে মাইনাস হবে, কারণ এটা মূল বিন্দুর বাম পাশে। তার মানে এইভাবে সিডি রেখার সমীকরণ বের করে, সিডি এবং এ কিউ রেখার সমীকরণকে সমাধান করে আমি পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এবং পি বিন্দুর স্থানাঙ্কর পরে আমি কিউ বিন্দুর স্থানাঙ্কটাও পাইলাম। তো তুমি চাইলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আগেও বের করতে পারো, অ্যাকর্ডিং টু দ্য রুব্রিক্স। আগে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তো কিউ বিন্দুর স্থানাঙ্ক তুমি এইভাবে বের করবে যে যেহেতু এই সরল রেখাটি উপরে কিউ বিন্দুটি অবস্থিত, ধরি কিউ এর স্থানাঙ্ক a,0, কারণ আমি এ জানি না, তখন আমি এর মানটা বসাইয়া -6,0 পেয়ে গেলাম। এরপরে তুমি দুই সমীকরণ সমাধান করে তুমি পি এর স্থানাঙ্ক বের করতে পারো। সো আগে আমরা কিউ এর স্থানাঙ্ক বের করতে পারবো, এরপরেও পি এর স্থানাঙ্ক বের করতে পারবো। কাহিনী একই হবে, এই x এর মান হচ্ছে 10/3, y এর মান হচ্ছে 14/3, আর কিউ এর মান হচ্ছে -6,0 গেল। আচ্ছা, এবার একটু মুছে দিয়ে দাও, কারণ এখন আমার যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্ক ব্যবহার করে আমাকে আসল কাজ করতে হবে। সেই কাজটা কি, আমাকে এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। কোন ত্রিভুজ? ওই যে লাস্টে আমার ত্রিভুজ PQC, এটার ক্ষেত্রফল বের করব। তো এটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে স্থানাঙ্কটা আছে, এই স্থানাঙ্কটাকে আমার কনফার্ম করতে হবে। এবং আমরা জানি যে কোনো কিছুর স্থানাঙ্ক দেয়া থাকলে সেখানে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন আমি PQC এটার স্থানাঙ্ক জানি। তো P হচ্ছে কত? P হচ্ছে 10/3, 14/3, এটা P। আমার Q হচ্ছে -6,0 এবং C হচ্ছে 8,0। তো এখন আমি ত্রিভুজ PQC এর ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে হাফ। এবার আমি কি লিখবো? 10/3, 10/3, নিচে হচ্ছে কত? 14/3, উপরে -6 0, উপরে 8 0, আবার 10/3, যেখান থেকে শুরু সেখানে আবার শেষ 14/3, এইটা। এরপর আমি লিখবো হচ্ছে বর্গ একক। কি একক? বর্গ একক। তারপর আমি এটাকে আপাতত একটু মুছি, কারণ স্থানাঙ্কগুলো আমরা লিখে ফেলছি। এখন আমি এটাকে হিসাব করি, কি হচ্ছে? হাফ। তাহলে 10/3 × 0 মানে আপাতত এটা হচ্ছে 0, এইটাও 0, প্লাস এটার সাথে এটা গুণ, তার মানে 8 এর সাথে 14 গুণ করলে কত হয়? ক্যালকুলেটরটা কোথায়? 1 মিনিট, আমার ক্যালকুলেটরটা একটু লাগবে। 4 8 32, 8 1 8, 9 10 11, 112/3, 112/3 মাইনাস মাইনাস এটাকে আমি যদি গুণ করি -6, 4 6 24, তাই না? 24, 6 1 6, 2 8, 6 14
84/3 এটা মাইনাস হবে, তারপরে প্লাস এটা 0 প্লাস এটা 0, এটা গেল ব্যাপারটা। ঠিক আছে, তার মানে এখন আমি কি দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট বর্গ একক, সেকেন্ড ব্র্যাকেট বর্গ একক। ঠিক আছে, আই গেস ইটস অল রাইট। তার মানে এখন আমি যদি হাফ করি তাহলে এখানে থাকতেছে 112/3 মাইনাসে মাইনাসে প্লাস 84/3। কি হচ্ছে এখানে হাফ, এটা যদি আমি ইন্টু 3 দেই তাহলে উপরে হচ্ছে 4 2 6 8 আর 1 9 196। তো 196 কে কাটলে হচ্ছে কত, 98 হওয়ার কথা না, 196 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ 98, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 98/3 বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল। বলো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাইতে পারো। আমাকে কেমনে জানাবা, কমেন্ট করে একটু জানাইও যদি তোমাদের দরকার হয়। মানে এটা হচ্ছে টোটাল একটা এডুকেশনাল ভিডিও, যেহেতু এখানে আমরা একটা কিছু বোঝার জন্য আসতেছি, বোঝার জন্যই করা, সুতরাং এখানে প্রবলেম হওয়ার কথা না। আই গেস 98/3 বর্গ একক। তাহলে ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল হচ্ছে, আমি এখানে বলতে পারবো যে 98/3 বর্গ একক। এটা আমার ক্ষয়ের অ্যান্সার, ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল। ডান ডান, এরকম মিশে দিলাম। আচ্ছা, এখন আমার চিন্তা হচ্ছে আমি গ নম্বরে যাব। এখন গ নম্বরে আরো মজার ব্যাপার আছে। গ নম্বরে তোমরা যারা এই ম্যাথটা করতেছো বা এই অ্যাসাইনমেন্টটা করছো, তোমরা একটু মনে রাখো যে এই অ্যাসাইনমেন্টকে ঘিরে আমরা কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতির যে সামগ্রিক কনসেপ্ট আছে এটা আমরা মোটামুটি ভাবে জানতে পারবো। মানে এটা তো আসলে কনসেপ্ট অনেক বেশি, যতটুকু আমাদের সিলেবাসের মধ্যে আছে আমরা এটা জানতে পারবো। এটা এক্স ড্যাশ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আমাকে বলেন গ নম্বরে কি বলছে। এইবার ঢাল। গ নম্বরে বলছে ওই যে ইয়েতে অ্যাসাইনমেন্টের নিচে যে আর বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল। সিডি রেখা কোনটা, এই যে এটা। তাহলে সিডি রেখার সমান্তরাল কি হইতে পারে। এখন আমি যদি হিসাব করি যে আর বিন্দুগামী সিডি রেখার সমান্তরাল, একটু আন্দাজ করি আর কি, তাহলে এইরকম হইতে পারে একটা রেখা, যে এইরকম একটা রেখা হইতে পারে। হ্যাঁ, তাহলে আপাত দৃষ্টিতে আমি বুঝতেছি যে আর বিন্দুগামী সিডি রেখার সমান্তরাল সরলরেখা হবে এরকম। এইটার সমীকরণ বের করতে বলছে। তো এখন আবার রুব্রিক্সে কি বলছে, সিডি এর ঢাল নির্ণয় করো, করে আর বিন্দুগামী সিডি রেখার সমান্তরাল সমীকরণ নির্ণয় করবে। তাহলে আগে আমি সিডি এর ঢাল নির্ণয় করব। রুব্রিক্সে বলে দিছে আর বিন্দুর স্থানাঙ্ক আগে বের করতে হবে, তারপরে আর বিন্দুর স্থানাঙ্ক ও সিডির ঢাল বের করতে হবে, এরপরে আর বিন্দুগামী সিডি সরলরেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তা আগে একটু দেখে নিই আমার গ নাম্বার কোয়েশ্চেনে। এটা হচ্ছে আমার গ নাম্বার কোয়েশ্চেন। অ্যান্সার হচ্ছে আগে সি বিন্দুর অবস্থাটা কোথায়। সি হচ্ছে 8,0 আর ডি হচ্ছে 2,6। তো আমি ধরলাম আপাতত যে এটা হচ্ছে x1 y1, এটা x2 y2। তাহলে সিডি রেখার ঢাল, ঠিক আছে। এবার আমি খেয়াল করি আরেকটা মজার ব্যাপার, যেহেতু আর ওয়াই মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। তাহলে আমি বুঝতেই পারছি যে এই আর এর স্থানাঙ্কটা হবে 0, এবং যেহেতু আরটা আমি দেখতে পাচ্ছি ওয়াই এর ধনাত্মক দিকে, সুতরাং এই মানটা অবশ্যই পজিটিভ কিছু হবে। যেহেতু আর কিসের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাই এর ভুজ শূন্য। এবং এই আর বিন্দুটা ওই একই সমীকরণ দিয়ে গেছে, ওই যে 2y - x - 6। আমি যদি বলি যে প্রথমে আমি যদি বলি যে যেহেতু না, আমি আসলে আগে ফার্স্ট হচ্ছে আমি ধরে নিব যে ধরি আর এর স্থানাঙ্ক, ধরি আর বিন্দুর স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 0,b। কেন ধরলাম, যেহেতু আর বিন্দু y অক্ষের উপর অবস্থিত তাই এর ভুজ শূন্য। আচ্ছা, b ধরলাম। এবং এই বিন্দুটি ওই যে কি যেন সমীকরণটা, 2y - x - 6, 0 এর উপর অবস্থিত।
তার মানে এই বিন্দুটি দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং 2b y এর বদলে b মাইনাস 0 মাইনাস 6 ইজ ইকুয়াল 0। তার মানে এখন কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 2b ইজ ইকুয়াল টু 6। এখন 2b যদি ইজ ইকুয়াল টু 6 হয়, তার মানে আমি বলতে পারছি b এর মান হচ্ছে 3। সুতরাং r বিন্দুর স্থানাঙ্ক 0,3। আমার প্রাইমারি কনসেপ্ট ডান। আমি r বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। আমার রুব্রিক্সের তিনটা রুব্রিক্সের একটা ঠিক আছে। এবার সিডি রেখার ঢাল নির্ণয় করব। তা সিডি রেখার ঢাল, তো সিডি রেখার ঢাল ধরলাম, এই সিডি রেখার ঢাল আমার কত বের হচ্ছে? কোটি দ্বয়ের অন্তর। তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে কি দাঁড়াচ্ছে? 6 মাইনাস 0 ওভার 2 মাইনাস 8। এটাই তো? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে 6 মাইনাস 6, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে আমার সিডি রেখার ঢাল কত? মাইনাস 1। প্রশ্ন কি বলছে? আর বিন্দুকে আমি সিডি রেখার সমান্তরাল রেখার ঢাল। তো যে বিন্দুটা দিয়েও যাচ্ছে, আমি তো বুঝতে পারতেছি যে এই বিন্দুর কোটি হচ্ছে 3, ভুজ 0। তাহলে এই যে রশ্মিটা বা সরলরেখাটা এখানে যাচ্ছে, এই সিডি রেখার ঢাল এইটা যদি হয় -1, তাহলে আর বিন্দুগামী সিডি রেখার সমান্তরাল সরল রেখার ঢালও -1 হবে। তাহলে এইটার ঢালও হচ্ছে -1, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে আমি এখানে লিখব সুতরাং আর কত, সরি 0,3 হবে না, এটা হবে 3,0, সরি 0,3 বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত? এই সমীকরণটা হচ্ছে, এখন আমি লিখব y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। তার মানে কি? আমি যদি এখন লিখি যে y মাইনাস y1 ইজ ইকুয়াল m x মাইনাস x1, তাই মানে আমার y মাইনাস y1 হচ্ছে 3 ইজ ইকুয়াল m এর মান -1, যেহেতু ঢাল সমান হবে এটা আবার লিখে দিতে হবে। তার মানে এখানে হচ্ছে x মাইনাস x1 হচ্ছে 0। কি দাঁড়াচ্ছে? y মাইনাস 3 ইজ ইকুয়াল টু -x, তার মানে x প্লাস y মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এইটা হচ্ছে আর বিন্দুগামী সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এবং এটা হচ্ছে আমার গ এর অ্যান্সার। কনসেপ্ট বোঝা থাকবে, একদম সোজা, আর একটা জিনিসও কঠিন না। বুঝা গেছে? ওকে, আই গেস এখানে কোনো প্রবলেম থাকার কথা না তোমাদের। ত্রিভুজ পিকিসি এর ক্ষেত্রফল 98/3, এটা আমি খতে বের করেছি। আর এইটা হচ্ছে আমি আগে আর বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, ওই সমীকরণটা দিয়ে সিদ্ধ হবে। আর এর স্থানাঙ্ক বের করলাম, এই স্থানাঙ্ক দিয়ে আমি যে আরেকটা সরলরেখার সমীকরণ বের করছি, এটা ঢাল দিয়ে বের করছি। তো ঢাল দিয়ে বের করার সূত্র হচ্ছে y minus y1 equal m into x minus x1. So this is my x1, this is my y1. এটা আমি বসাই দিলাম। আমার সমীকরণ হচ্ছে x plus y minus 3 equal 0. এবার আমাকে বলো কোনো প্রবলেম? হোপফুলি না। তোমরা যারা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি করছো, তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টটা বা এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে কাজটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ এই একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে অনেক কিছু আমাদেরকে মাথায় রাখা লাগবে এবং ক্লিয়ার হবে। সুতরাং ম্যাথমেটিক্স হচ্ছে এটা একটা ভালোবাসা, এবং এখানে আসলে প্রচুর ধৈর্যের দরকার, পরিশ্রম দরকার, আর অনুশীলন দরকার। তোমরা মনে করো না যে এটা আসলে এমনি হয়ে যাবে। এখানে অনুশীলন লাগবে, এখানে হচ্ছে গিয়ে ইচ্ছা শক্তি লাগবে, এবং হচ্ছে প্র্যাকটিস লাগবে। মোর কথা হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যে না করবে, তার আবার ম্যাথটা মাথায় থাকবে না। আবার অনেকেই আছে ম্যাথে অনেক ভালো, মানে ব্যক্তিগতভাবে আমি ম্যাথে খুব ভালো না, কিন্তু চেষ্টা করি কোনোভাবে কাম আপ করার জন্য। বাট তোমরা যারা আমার চাইতে অনেক বেশি ভালো, বা অনেক শিক্ষক আছেন অনেক ভালো ম্যাথের, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার টিউটোরিয়াল দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের গুণের সামনে আমি আসলে তুচ্ছ। ঘ নাম্বার আমি এখন করব। এই হচ্ছে আমার ঘ। এইবার ঘতে কি বলা হয়েছে? আরো মজার ব্যাপার, এটা জবের ব্যাপার। এখানে
একটা আকাশ থেকে একটা ই বিন্দু আসবে, এ সি কিউ ই একটি সামান্তরিক হলে, ভাই রে ভাই, এখন সামান্তরিক ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, ই ধর্মে ই নেই হ্যাঁ, নাই, ই তো নাই, কিন্তু বইলে দিছে কনসেপ্ট কি, এ সি কিউ ই। এবার ই কোথায়? ই আমাকে এখন বিন্দুপাতন পদ্ধতিতে বসাইতে হবে ছক কাগজে। তার আগে আমার এর স্থানাঙ্ক বের করা লাগবে, এটা কোথায় হবে। যেহেতু সামান্তরিক, তাইলে এখানে মজার ব্যাপার আছে যে এ বিন্দুটা এক্স অক্ষ থেকে যতটুকু দূরে, অর্থাৎ এ বিন্দুর কোটি যত, এখান থেকে ই বিন্দুর কোটি ততই হবে। কারণ সামান্তরিকের পরস্পর দুটি সমান্তরাল সরলরেখা হচ্ছে সমান, বাহু দুইটা সমান্ত। তাইলে আমি যদি সামান্তরিকের এই পাশের বাহুটার কথা চিন্তা করি যে সি এ, তা এ বিন্দুর কোটি যদি 8 হয়, তাহলে এখান থেকে কিউ ই, ই বিন্দুর কোটিও 8 হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন প্রশ্ন হচ্ছে এসি কিউ ই সামান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এক্স ওয়াই সমতলে, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট পড়ছি, ছক কাগজে বিন্দু পাতন পূর্বক সমীকরণটি অঙ্কন করো, সামান্তরিকটা অঙ্কন করো, এবং তিনটা ভিন্ন উপায়। আসো এবার বলছে এসি এবং কিউ ই এর ঢাল বিবেচনায় নিয়ে, তার মানে এখন আমার দুইটা ঢাল হবে, এসি এর ঢাল হবে, কিউ ই এর ঢাল হবে, ঢাল বিবেচনায় নিয়ে ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মজার ব্যাপার। এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করবে, এখানে আবার 3 পদ্ধতিতে বের করতে বলছে। তো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আবার এখানে আমরা চিন্তা করতে পারি যে চতুর্ভুজের 4টা মানে পয়েন্টের বা শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক আমি জানি, তাহলে ওই যে আমি হাফ ইন্টু নির্ণয়কের সূত্র দিয়ে করে ফেলতে পারবো। আরেকটা হচ্ছে একটা সামান্তরিককে যদি কর্ণ দিয়ে আমি চিন্তা করি, কর্ণটা দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, তো দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এক ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিব, বা দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করব। আবার অর্ধ পরিসীমা দিয়েও করতে পারি। তো আমি যদি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে আমি যদি দূরত্ব বের করতে পারি, তাহলে সেই দূরত্ব দিয়ে আমি কি করব, আমি পরিসীমা বের করব এস। তো পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 2s হচ্ছে পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে s। তখন অর্ধ পরিসীমা দিবে সূত্র বের করব হচ্ছে রুট s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এইবার একটু লম্বা কাজ, এই ঘ নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে এবং তোমরাও জানো এটা লম্বা কাজ হবে, মানে একটু সময় বেশি লাগবে। তা কেন বেশি লাগবে? ঘ নাম্বারে এখন আমাকে বলছে যে যেহেতু এসি একটা সামান্তরিক, আমি এখন এখানে একটু তোমাদেরকে চিন্তা করতে একটু হেল্প করি। ধরো যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এখানে যেভাবে বিন্দুটা দিছে, যে এটা হচ্ছে, আমি একটু আলাদা করে আঁকাই তাহলে একটু সুবিধা হবে। সি এ এরকম দিছে না, সি এ, তাহলে আরেকটা হচ্ছে কিউ। তো কিউ তো ধরো এইরকম হবে, কিউ বিন্দুটা হচ্ছে এইখানে, তাহলে এইরকম হবে। তার মানে আমার যে সামান্তরিকটা হবে, সামান্তরিকের চেহারাটা হবে এই রকমের, এই। তার মানে আমি একটু আন্দাজ করে নিচ্ছি আর কি, আন্দাজটা হচ্ছে এই কারণে করতেছি আমার জন্য সুবিধা হয়। তা আমি ভাবতেছি এটা হচ্ছে আমার কিউ, এটা আমার সি, এটা হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার ই। তো এখন আমি সি এর স্থানাঙ্ক জানি, এটা হচ্ছে 8,0, কিউ এর স্থানাঙ্ক জানি, এটা হচ্ছে -6,0, এটাও জানি 10,8। এবার আমি ই এর ক্ষেত্রে এইটাও জানি, এটা 8 হবে। কেন? যেহেতু এ সি কিউ ই ত্রিভুজ, তাইলে আমি এখানে বলতে পারি যে এ বিন্দুর কোটি ইজ ইকুয়াল টু ই বিন্দুর কোটি ইজ ইকুয়াল টু 8। জানি, আমি জানি। এখন আমি এসি আর কিউ ই, এসি এবং কিউ ই এইটার ঢাল বের করব। এখন আমি ধরে নিব যে এই বিন্দুটা, ধরি যেহেতু আমি এটার ভুজ জানি না, ধরি ই এর স্থানাঙ্ক, এটা খুব মজার ব্যাপার, এটা হচ্ছে p,8 ধরলাম। আচ্ছা, এবার আমি আসি, কি বলছে আমাকে, কি বলছে, ওই যে এসি কিউ ই সামান্তরিক হলে এসি এবং কিউ এর ঢাল বিবেচনায় নিয়ে, এবার আমি ঢাল বের করব। এসি এর ঢাল কত? এসি, তাহলে এসি এর যে ঢাল, এসি সরলরেখা, এসি এর ঢাল ধরলাম আল্লাহর ওয়াস্তে, এটা হচ্ছে m1। তো কোটি দ্বয়ের অন্তর 8 - 0 ডিভাইডেড বাই, কোটি দ্বয়ের অন্তর 8 - 0
10 মাইনাস 8 কত হচ্ছে 8/2, এটা হচ্ছে গিয়ে 4 হচ্ছে। এবার আমি যদি কিউ ই এর ঢাল বের করি, কিউ ই এর ঢাল, তাহলে এটা কত m2। তো কোটি দ্বয়ের অন্তর কি 8 মাইনাস 0, এটা হচ্ছে p মাইনাস 6 মানে প্লাস 6, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 8/p+6। যেহেতু এটা সমান্তরিক, তাহলে এসি এবং কিউ ই এই রেখা দুইটা যদি সমান্তরাল, অবশ্যই সমান্তরাল, তাহলে এইটার যে ঢাল m1 আর এইটার যে ঢাল এটা অবশ্যই সমান হবে। সুতরাং এই m1 ইজ ইকুয়াল m2, তার মানে আমি বলতে পারি যে 8/p+6 ইজ ইকুয়াল টু 4, তার মানে 4p+24 ইজ ইকুয়াল 8। তার মানে p এর মান কি হবে 24 থেকে 4p 8 মাইনাস 24 কত 3 18 আর 16 হবে না -16, তার মানে p এর মান হচ্ছে -4। তা হইলে p এর মান যদি -4 হয়, তার মানে এইটা হচ্ছে আমার -4,8। আমি ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলাম। তার মানে অ্যাকর্ডিং টু মাই রুব্রিক্স আমি দুইটা পারছি, ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারছি। ই বিন্দুর স্থানাঙ্ক -4,8, এই যে পি এর মান 4,8 -4,8 হচ্ছে আমার কি বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাকে কি বলছে সামান্তরিকটা অঙ্কন করো। তো সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাকে ছক কাগজে যাইতে হবে। ছক কাগজে গিয়ে প্রতি ঘরের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, তুমি চাইলে দুইটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য একক ধরতে পারো। তখন তুমি গ্রাফ পেপারে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে এই বিন্দুগুলোকে আঁকাবা, আঁকায় একটা সামান্তরিক অঙ্কন করবা। এবং এখানে অবশ্যই গ্রাফ পেপার আঁকাইতে বলছে, ছক কাগজে আঁকাইতে হবে। ঠিক আছে, এটা আপাতত মুছলাম। এখন আসল কাহিনী হচ্ছে, তাহলে স্যার ওই যে ইসের কি বলে এটাকে ক্ষেত্রফল তো বাইর করতে বলছে। ক্ষেত্রফল শুধু বাইর করতে বলে নাই, বলছে 3 পদ্ধতিতে বাইর করতে। মাই গুডনেস, এখন আমি কি করব, দিব একটা কর্ণ আঁকাইয়া। এই যদি একটা কর্ণ আঁকাই, আমি যদি একটা কর্ণ আঁকাই, তাহলে আমি বলতে পারি যে সামান্তরিকের এই কর্ণ দিয়ে এটা দুইটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে, মানে একেবারে সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে আমি এই ত্রিভুজ ক্ষেত্রের এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আবার এই 4টা স্থানাঙ্ক আমি জানি, তো এবার 4টা স্থানাঙ্ক দিয়ে আমি আগে বের করি, যে আমি 4টা স্থানাঙ্ক দিয়ে বের করবো। এখন আমি লিখবো হচ্ছে প্রথম পদ্ধতি। তো প্রথম পদ্ধতি হচ্ছে যে সামান্তরিক এ ই কিউ সি এর ক্ষেত্রফল, এটা বের করার ওই যে নর্মাল আগে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে হাফ। এবার লেখো এ কত 10/8, তারপর ই -4/8, তারপরে -6 0 8 0 10 8, এটা হচ্ছে বর্গ একক। ভেরি গুড। এবার আমি লিখি হচ্ছে কি অবস্থা, তাহলে আমি লিখি হচ্ছে হাফ। তাহলে সরি, সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দর হয়নি, এটা অসুন্দর গেছে আমার, এমনি লেখা অসুন্দর। তারপর 8 10 80 প্লাস এটা 0 প্লাস এটাও 0 প্লাস এটা হচ্ছে 64 মাইনাস -32 4 8 32, তারপরে 6 8 48, তারপরে এটা 0, তারপরে এইটাও 0, বর্গ একক। তার মানে আমি এখন লিখবো হাফ। 80 আর 64 কত রে 4, 8 6 14 144, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 2 10 এর 0, 4 3 7 আর 1 8, কত হইল 144। 8 হচ্ছে 4, 8 4 12, তাহলে 224 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 1 1, তার মানে হচ্ছে 112 বর্গ একক। এটা হচ্ছে এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। ভুল করছি না তো আবার? অবশ্যই না, এটা 112 হওয়ার কথা। তো যেহেতু 112, এটা হলো প্রথম পদ্ধতি। এবার আসি দ্বিতীয় পদ্ধতি, দিলাম কর্ণ দিয়ে ভাগ করে। তো যেহেতু কর্ণ দিয়ে ভাগ করবো, মুছে দিলাম, এটা কোনো সন্দেহ নাই। এবার আমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমার লাগবে হচ্ছে যে
এখন দ্বিতীয় পদ্ধতি, সো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি ত্রিভুজ, এইবার আসো ত্রিভুজ এ ই কিউ প্লাস ত্রিভুজ এ কিউ সি, এটা যোগ করব। এবার আসো, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে হাফ, তাহলে এ ই কিউ, তাহলে এটা হচ্ছে 10 8 -4 8 -6 0 10 8, এটা একটু কষ্ট হবে, এটা বর্গ একক প্লাস, এটাকে আমি আলাদা করে করতে হবে, আরে জায়গা নেই। আচ্ছা, এটা হচ্ছে 10 8 -6 0 8 0, এটা আবার হচ্ছে 10 8 বর্গ একক। এখন একটু দেখি কি অবস্থা। তো অবস্থা হচ্ছে হাফ কি আসে 8 10 80 প্লাস 0, তারপরে 6 8 48 মাইনাস 80 থেকে 48, তাই না? আচ্ছা, তারপরে মাইনাস হচ্ছে 4 8 32, তারপরে হচ্ছে মাইনাস 6 8 48 প্লাস 0। তো এখন এই হচ্ছে এ ই কিউ, তাই না? হিসাবটা ঠিক আছে তো? এ হচ্ছে 10 8, ই হচ্ছে -4 8, কিউ হচ্ছে -6 0, তারপর 10 8। ওকে, ডান। তারপরে এইটার কি অবস্থা দেখি। এইটার হচ্ছে হাফ, এই উপরে গেল 0, এদিকে গেল 0, এখানে হচ্ছে 64, তারপরে মাইনাস, এখানে হচ্ছে -48 0 0। ঠিক আছে, ভেরি গুড। তো এখন আমি একটু দেখি কি আসে কি। তার মানে হাফ, এটা কত 80 থেকে 48 গেলে কত থাকে, 4 3 7 2 32, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 32, মাইনাস হচ্ছে প্লাস, 8 2 10, 4 3 7 80, এগুলো একটা প্লাস হাফ, এখানে থাকতেছে 64 প্লাস 48, কি কিউট একটা ব্যাপার। হাফ, এটা হচ্ছে কত 2 8 3 11, হাফ 111, সরি 112, আর এটা হচ্ছে 8 4 12, তারপরে 4 6 10 112। ভেরি গুড। তাহলে হাফ 112 হাফ 112 যোগ করলে 112 বর্গ একক, তাহলে ভেরি গুড, আমাদের হয়ে গেছে। তার মানে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলেও আমাদের সেই চতুর্ভুজ ক্ষেত্রের আমরা বা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারছি। ঠিক আছে, এখন এটা ঘ নাম্বার দ্বিতীয় পদ্ধতি। লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, কিছু করার নাই, এটাই হচ্ছে বিষয়, কারণ ঘ নাম্বারটা এখানে যা দিছে একটু লম্বা। আমি দ্বিতীয় পদ্ধতিতে বের করলাম। এইবার আসি, এটা বের করে দিলাম, এখানে মিস্টেক হওয়ার কথা না, আই গেস আমি কোনো ভুল করি নাই, আই গেস, যেহেতু লম্বা সময় হয়ে যাচ্ছে। সো 112 বর্গ একক কি হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য স্টেপ, এটা 112 কম হবে না। এবার আমরা একটা অন্য স্টাইলে করব। কি করব? আমরা এবার দেখব যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে করি এবং সেটা পরিসীমা অর্ধ পরিসীমা দিয়ে করব। তো এখন আমি যদি এই একটা পরিসীমা বের করতে পারি, এ কিউ সি ধরলাম, এটা হচ্ছে আমার তৃতীয় পদ্ধতি। এটা আমি কি দিয়ে করব? পরিসীমা দিয়ে। তো এর জন্য আমার কি করা লাগবে? আগে দূরত্ব বের করা লাগবে। ধরি এ কিউ, এইটার যে সূত্র, এটা হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমার ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, তাহলে ধরলাম কি হবে, এটা হচ্ছে x1 y1 x2 y2। তো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এই একটা কত আসে? এটা 16। 16 এর স্কয়ার করলে কত আসে? 16 এর স্কয়ার করলে আল্লাহর রহমতে আসতেছে 256, যোগ 8 কে স্কয়ার করলে আসে 64, 320 রুট 320, অ্যান্সার হচ্ছে 17.88। আমি একটু লিখলাম হচ্ছে 17.88 একক, এটা দূরত্ব, এটা এ কিউ। এবার আসি, এটাকে ধরলাম আমি, এই বাহুটাকে ধরলাম এ, এই বাহুটাকে এ। এবার কিউসি, তো কিউসি হিসাব করি, রুট ওভার x2 8 মাইনাস মাইনাস 6 মানে প্লাস 6 প্লাস 0 মাইনাস 0, বাহ কি কিউট।
তার মানে 6 48, 48 স্কয়ার, রুট ওভার 48 স্কয়ার কত হবে? সরি কি করতেছি, 14, 14 স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে 196, তাহলে এখানে কি আসতেছে? 14ই আসতেছে, তাহলে এটার মান হবে 14 একক। আচ্ছা, তাহলে এটার আমি ধরলাম বি, এবার আমি ধরি সি এ বা এসি। আচ্ছা, এটা সি ধরলাম, এটা এসি, তাহলে এসির ক্ষেত্রে x2 মাইনাস x2 10 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 0 হোল স্কয়ার, হয়েছে না? আমি ধরে এটারে 1 2 ধরলাম, তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y হোল স্কয়ার, তাহলে 10 মাইনাস 8 মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, 64 হচ্ছে 68, তো এটা হচ্ছে রুট 68। কাহিনী কত? 8.24, 8.246 ধরলাম, 8.246 একক। এটা যদি হয় আমার 3টা বাহু, তাহলে আমার পরিসীমা কত? আমার পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s = এই 3 বাহুর যোগফল। ভেরি গুড। তো 3 বাহুর যোগফল হচ্ছে কত? যোগ 14 যোগ 17.88, এটা হচ্ছে 40.126, তার মানে 40.126। তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা এটা হচ্ছে s, এটা হচ্ছে এটার অর্ধেক, তার মানে a প্লাস b প্লাস c এটার অর্ধেক, তাহলে 40/2 হচ্ছে 20.063, তাহলে এটা হচ্ছে 20.063 একক পরিসীমা। এখন সূত্র কি? ক্ষেত্রফল ত্রিভুজ এ কিউ সি, এটা হচ্ছে রুট ওভার ও ভাই এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, বিশাল একটা সংখ্যা হচ্ছে। তো এস এর মান কত? 20.063, 20.063 মাইনাস 17.88 ইন্টু 20.063 মাইনাস 14 ইন্টু 20.063 মাইনাস 8.246, এগুলো সলভ করলে অ্যারাউন্ড 112 বর্গ একক আসতে পারে। সামথিং কিছু একটা আসবে, মানে এখানে পয়েন্ট সামথিং হবে which is ignorable, অর্থাৎ 112 বর্গ একক আসবে, এটা আমার ধারণা এবং আমার বিশ্বাস। এবার বলো তোমরা বুঝছো কিনা, কোনো কষ্ট আছে কিনা, এনি প্রবলেম? আমি খুবই সরি, ভিডিওটা লম্বা হয়ে গেছে, আসলে কিছু করার নাই। এই অঙ্কটাতে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে যে প্রপার আলোচনা করলাম ইনশাল্লাহ, এবং আমরা কি কি করেছি, আমাদের রুব্রিক্সে টোটাল 4টা প্রশ্ন এবং এই কোয়েশ্চেনটার মধ্যে 14 মার্ক। সো 14 মার্ক কনফার্ম করার জন্য তোমরা আমার এই ভিডিওটা যদি দেখে থাকো বা বুঝে থাকো, তখন নিজেরা এই অ্যাসাইনমেন্টের দিকে তাকায় নিজের অঙ্ক করবা, কোনো কারো হেল্প করা লাগবে না, শুধু অ্যাসাইনমেন্টের দিকে তাকাবা আর তুমি খাতার মধ্যে অঙ্ক করবা, তুমি যেভাবে বুঝছো সেভাবে করবা। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইজ রাইট। ওকে, তাহলে আজকে গেলাম। এই হচ্ছে আমার লাস্ট মানে তৃতীয় পদ্ধতি। এখানে 3টা পদ্ধতিতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করেছি। সি ইউ অন দ্য নেক্সট ক্লাস।